যে এতজনের নাম, এই কালীঘাটের বাড়ি, আমতলার জমি, আমি বলি এত কিছু না বলে আমরা তো সত্যটা জানতে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লিপস অ্যান্ড বাউন্স কতটা যুক্ত, কে কে যুক্ত, কে কে ব্যক্তি আছে, আমরা তো এইগুলোই জানতে চাই। কিন্তু কি আড়ালে আবডালে কি অঙ্ক কাজ করছে। আমি বলছি স্যার, আপনি পুলিশ কর্তা হিসেবে কাজ করেছেন, কিন্তু এই সিবিআই ইডি অফিসাররা যে অপদার্থতার প্রমাণ দিচ্ছে, এগুলো কি সত্যি এটা মানা যায়? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, লিপস অ্যান্ড বাউন্স এর নামে, কোম্পানির নামে চার্জ গঠন হলেও শুধু কালীঘাটের কাকু ছাড়া আর কেউ গ্রেপ্তার নয় কেন? কার্যত আমি দেখছিলাম আজকেই আনন্দবাজার পত্রিকায় দেখা গেছে কালীঘাট আমতলার বাড়িতে, বাড়ি আর জমির দিকে নজর। আমি বলছি কার্যত এই রকম কেন হবে? আমি বলছি আপনার বাড়ির মালিক মানে আপনি গ্রেপ্তার নয়, কিন্তু আপনার যিনি কাজ করে বাড়ির কাজের লোক, সে গ্রেপ্তার হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? আপনারা যে অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যে আজকে ইডি অফিসার দীর্ঘদিন ধরে মিস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছে, ঠিকই বলেছে যে তাদের পারফরমেন্সটা কি। তাদের পারফরমেন্স আউট। দেখুন, বাটা কোম্পানি বাটা তৈরি করে, একটা জুতো তৈরি করে, টাটা আয়রন রড তৈরি করে। আজকে ইডি অফিসারদের যে আজকে আউটপুটটা কি, এতদিন ধরে যে আজকে তদন্ত করছে, জামাই আদরে থাকছে, প্রোটেকশন দিচ্ছে, তাদের তাদের আউটপুটটা কি? কজনে এগেনস্ট আজকে চার্জশিট দিয়ে সেই চার্জশিট সাবস্টেন্সিয়েট করে জেল হয়েছে। আমি চার্জশিট দিয়ে দিলাম, আমি 10 জন 12 জন মিলে বাড়িটা ঘিরে রাখলাম, বিরাট পেপার হয়ে গেল, বিরাট খবর হয়ে গেল। আরে যা হচ্ছে সবচেয়ে লিকেজ হয়ে যাচ্ছে, সমস্ত পেপারে দিয়ে দিচ্ছে। আমি স্যালুট জানাই মিস্টার আমাদের জাস্টিস যিনি ছিলেন, দিদেন জাস্টিস মিস্টার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকে উনি যদি না থাকতেন, কেন আমি সেপ্টেম্বর 2022, আমার আজও মনে আছে, সেপ্টেম্বর 2022 সমস্ত তথ্য দেখার পরে মিস্টার অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা ইতিহাস তৈরি করেছেন হাইকোর্টে। অনেকে গালিগালাজ দেয়, যা খুশি করে, দেখতে হবে কারা গালিগালাজ দেয়। উনি যদি আজকে এই ইডি বা কেন্দ্রীয় সংস্থাকে না দিতেন এই বিশাল ব্যাপারটা, তাহলে অনেকেই কিন্তু অনেক কিছু জানতে পারতেন। আজকে আমি দেখলাম পেপারে 6 জনের এগেনস্টে চার্জ ফর্ম হয়েছে, আর টিভিতে দেখলাম আরো 52 জনের এগেনস্ট হয়েছে। এই যে 52 আর 6, তার মানে 58। এখন প্রশ্ন হচ্ছে যে এই 58-এর যে চার্জশিট দিয়েছে, এখানে দেখুন প্রাইমা ফেসি কথাটা লেখা আছে। প্রাইমা ফেসি প্রাথমিকভাবে আমরা মনে করে থাকি, এবং এটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে প্রুফ। প্রুফ মানে যা সমস্ত কাগজপত্র আছে তার উপরে, এবং সেটা কতটুকু ইন ফিউচারে স্ট্যান্ড করবে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ আমার মনে হয় যে যেভাবে নাকি তদন্তটা হয়েছে, সাধারণ মানুষ বা আন্দোলন করলে তো আর সব বিচারক তো আর সেই ওটার উপর বেস করে শাস্তি দেয় না। শাস্তি দেয় বিচারক হচ্ছে তথ্য প্রমাণের উপরে। সেই তথ্য প্রমাণটা কি জোগাড় করে দিয়েছে, কতটা জোগাড় করে দিয়েছে, ইন ফিউচারে যখন নাকি আবার শাস্তি হবে তার আগে আবার কিছু মিসিং হয়ে যাবে কিনা, আবার সেই কোর্টে আবার আগুন লেগে সব পুড়ে যাবে কিনা, এটা একটা বিরাট প্রশ্ন। কিন্তু কারণ সুজয় ভদ্রকে নিয়ে আমি বিস্মিত হচ্ছি যে জেলের ভিতরে থাকতে আজকে তাকে সিবিআই অ্যাপিয়ার করাতে পারছে না, এবং তার জন্য আজকে ইনভেস্টিগেশন, আজকে ট্রায়াল স্ট্যান্ড স্টিল হয়ে গেছে, চার্জ ফ্রেম স্ট্যান্ড স্টিল হয়ে গেছে। অদ্ভুত। এবং আরে বাবা, উনি যখন অ্যাপিয়ালে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে উনি তখন উঠে দাঁড়াচ্ছেন, উঠে সুস্থ হয়ে গেছেন, আত্মীয়র সাথে কথা বলছেন, যেই নাকি তদন্ত অফিসে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে। এগুলো আমি আপনি নয়, সমস্ত মানুষ জানে কারণটা কি। এটা বোধহয় ইন্ডিয়াতে, থ্রু আউট ইন্ডিয়াতে ট্রায়ালের ব্যাপারে একজন অ্যাকিউজড যে এখন জেল কাস্টডিতে রয়েছে, তার একটা একটা এক্সাম্পল দাঁড় করিয়ে রেখেছে যে কি করে তদন্তকে হ্যাম্পার করতে হয়, কি করে তদন্তকে আজকে লঙ্গার করতে হয়, কি করে আজকে তদন্তকে নর্মাল ফ্লো অফ ইনভেস্টিগেশনকে স্ট্যান্ড স্টিল করতে হয়। এই সুজয় ভদ্র কাছ থেকে জানা যাবে। কারণ আপনি বলুন তো আমাকে, আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি। তথ্য হচ্ছে যে কাকু সুজয় ভদ্রকে অ্যারেস্ট করেছিল হচ্ছে 30/5/2022। আপনাকে মনে রাখতে হবে যে প্রথম চার্জশিট হয়েছিল 59 ডেজ। দর্শকবৃন্দ আপনি শুনে রাখুন, প্রথম চার্জশিট হয়েছিল 59 ডেজ, মানে 60 ডেজের মধ্যে চার্জশিট দিতে হয়। নতুন যে আইনটা হয়েছে তাতে কিন্তু অনেক পরবর্তীকালে দিল, সেই স্কোপ আছে, পিসি নেওয়ার স্কোপ আছে। কিন্তু এই যে এত বিশাল সম্পত্তি কি আছে, সে কি করতো? সে হচ্ছে কি একজন, মানে এই সুজয় ভদ্র একজন হকার ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে তার শালার নামে 1.5 কোটি একটা ফ্ল্যাট ছিল। আচ্ছা, 40টি ব্যাংক অ্যাকাউন্ট, দেখুন 40টি ব্যাংক অ্যাকাউন্ট, 7-8টি প্রপার্টি, আর জানা 200 কোটি টাকার মতো নাকি আজকে পাওয়া গেছিল। কে? কাকু। সে কি করতো? সে একটা হকারি করতো। তাহলে এটা কি আপনি বাচ্চাকে জিজ্ঞাসা করতেন? উই আর নট দ্য চাইল্ড অফ ইয়েস্টারডে মর্নিং, যে একটা হকারি করতো যে ভদ্রলোক, সে আজকে 200 কোটি টাকা মালিক হয়ে গেল, ফ্ল্যাট হয়ে গেল, আরো কি।
এত বিশাল শুধু কালো টাকা সাদা করার যে প্রকার, এটা তো সোজা বোঝা যাচ্ছে যে কালো টাকাটাকে সাদা করার যে একটা ঘৃণ্য প্রচেষ্টা, সেটা হচ্ছে সুজয় ভদ্র বিরুদ্ধে করা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কোম্পানি যে ডাইরেক্টর রয়েছে তাদের যে আজকে যারা মেম্বার রয়েছে তাদের এগেনস্টে কিছু দিল না কেন? এটা তো একটা $1,000,000 কোশ্চেন, যে কেন দিল না, যেটা কথা। একটা জিনিস আরো একটা হাস্যকর বিষয় আপনাকে বলতে চাই, অনুব্রত মণ্ডলের নাকি চার্জশিটের মানে ইংরাজি অনুবাদ করা যাচ্ছে না বাংলা থেকে, তাই নাকি তাকে চার্জশিট দেওয়া সম্ভব হচ্ছে না। আপনি মানে এই রকম অপদার্থতা আপনাকে দিলে, আমাকে দিলে, আরো আমার ক্যামেরা পার্সনকে দিলে, সেও তো করে। কি দুর্ভাগ্য দেখুন। কি যদি আমি দেখলাম পেপারে সেটা লেখা রয়েছে যে মিলর্ড যেহেতু এটা অমুক রয়েছে সেটা আমরা ট্রান্সলেট করতে পারছি না। আচ্ছা, এটা এটা কোন একটা যুক্তি হয়? এটা কোন একটা যুক্তি হয় যে আজকে ইডি অফিসার অল ইন্ডিয়া কাজ করে, সিআইডি নেয় না কেন? দেখুন, সিআইডি কেন নেয় না, কারণটাই হচ্ছে কি যেহেতু এই অপরাধটা বিশাল ব্যাপারে এবং অনেক জায়গায় ব্যাপ্তিটা জড়িয়ে থাকে, তার জন্যই আজকে কিন্তু সিবিআই এবং ইডি কে দেওয়া হয় যে সত্য তদন্তটা। এর উপরে তো কেউ নেই। সাধারণ মানুষ আজকে যে হাইকোর্টে যাচ্ছে, আজকে ইডি কাছে যাচ্ছে কেন, তার উপরে তো কেউ নেই। কিন্তু তার উপরে মধ্যে যদি আজকে $1,000,000 কোশ্চেনটা এসে থাকে, এই যে চার্জশিট গুলো দিচ্ছে বলে যে আমাদের ট্রান্সলেটর কেউ নেই, আমাদের বাংলাটাকে হিন্দি করার কেউ নেই, আমরাকে বাংলা করার একটু ইংরেজি করার কেউ নেই। আরে ভাই, আপনি হাজার মোড়ে যারা টাইপ করে না তাদের কাছে চলে যান, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, তারা কি সুন্দর টাইপটা করে দেবে, মাত্র পার পেজে 10 টাকা করে নেবে। আপনারা কি বলছেন এগুলো? মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করবে? ইডি অফিসারকে আজ কদিন পরে গেলে তাদের মানুষ কিন্তু আজকে আটকে রেখে দেবে, কারণ আপনাদের মধ্যে একটা বিরাট একটা শ্রদ্ধা ছিল সাধারণ মানুষের। আরজিকর ইস্যু এবং এই লিপস অ্যান্ড বাউন্স এবং এই পার্থবাবু সহ যে সমস্ত তদন্তগুলো করছেন, 12 জন এদিকে 6 আর 52 58 জন এগেস্টে যে চার্জশিট দিয়েছেন, এই চার্জশিটের মধ্যে চার্জ ফেম হয়ে গেছে। চার্জ ফেম যদি হয় আজকে পিএমএলএ অ্যাক্ট হবে, চার্জ ফেম হচ্ছে আরো নানা রকম ফেরাতে হতে পারে, নানা রকম হতে পারে। কিন্তু ইন ফিউচারে আপনাদের চার্জশিটটা চার্জ ফ্রেম হয়েছে ঠিকই, কিন্তু কতটা আজকে আজকে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে, কতটা আজকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গেলে তাদের আজকে শাস্তিটা আজকে ঠিক মতো থাকবে এবং সেটা চেঞ্জ হবে না, আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ হাইকোর্টের বিচারপতি কিন্তু মিস্টার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিল যে আজকে মানিক বাবুর সাথে ইডি অফিসারদের একটা আতাত রয়েছে। হাইকোর্টের কিন্তু আরেকজন বিচারপতি বলেছিল যে আপনাদের এই তদন্তে আমি কখনো আজকে খুশি নয়, যার জন্য তার পাওয়ার সিজ করে দিয়েছিল এবং পরে হাতে পায়ে ধরে তার প্রমোশন হবে না, নানা রকম করে তাকে আবার রি এন্ট্রি দেওয়া হয়েছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে হাইকোর্ট যে চিন্তা ভাবনাটা করেছে, হাইকোর্ট যে একটা বিরাট সন্দেহ মনে রয়েছে, আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাগজে কলমে বিভিন্ন টিভিতে মানুষের সাথে কথা বলে যে একদম সত্য প্রমাণিত হয়েছে যে ইডি বা কেন্দ্রীয় সংস্থা যে তদন্তগুলো করছে, সেই তদন্তগুলো কিন্তু সত্য জিনিস উদ্ঘাটন করার জন্য যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মধ্যে একটা বিরাট কিন্তু আজকে খামতি দেখা যাচ্ছে। মানুষ কিন্তু এটা বিশ্বাস করতে চাচ্ছে না, কারণ আসল অপরাধীদের বাঁচাবার জন্য একটা ঘৃণ্য চক্রান্ত সাধারণ মানুষ যে আজকে হাস্যাস্পদ করে তুলেছেন, সাধারণ মানুষ যে আজকে দেখতে পাচ্ছে জিনিসটা, সেটা কিন্তু আগামী দিনে ইডি অফিসার এবং আরো যারা আছে সিবিআই বলুন, তাদের প্রতি কিন্তু মানুষের শ্রদ্ধা দিনের পর দিন কিন্তু হারিয়ে যাচ্ছে। কাকুর বিরুদ্ধে চার্জ গঠন হলো, কার্যত অর্পিতা মুখোপাধ্যায় এবং আরো কার্যত 22 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। কুন্তল ঘোষ সেখানে একটা কথা বলার চেষ্টা করছিল, বলে আমি বিজেপির বিপক্ষে বলি, কার্যত বিজেপি সরকারের বিপক্ষে বলি বলে, এই যে বঞ্চনার শিকার হয় এই সমস্ত ক্ষেত্রে বলি বলে, কথা বলি বলে আমার বিরুদ্ধে এই রকম হয়েছে। তখন বিচারপতি সরাসরি তাকে বলেন এইসব কথা ধর্মতলার মোড়ে গিয়ে বলবেন। আমার সঙ্গে রয়েছেন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, কথা বলবো স্যারের সাথে। স্যার, বলছি কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জ গঠন হয়ে গেল, তার মালিকের বিরুদ্ধে কবে চার্জ গঠন হবে? প্রথম কথা বলি, এই যে আমরা চার্জ ফেম হয়েছে, এই যে যে সমস্ত যাদের এগেনস্টে চার্জ ফেম হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এটা হচ্ছে দিস ইজ দ্য ফর্মালিটিস। নিয়ম হচ্ছে গিয়ে যাদের এগেনস্টে হয় তাদেরকে এক এক করে ডাকা হয়, তাদেরকে বিরুদ্ধে কি চার্জ হয়েছে সেটা বলা হয় যে আপনার বিরুদ্ধে এই দুর্নীতি বা আপনি এই করেছেন ওই করেছেন, আপনার বক্তব্য কি। প্রত্যেককেই বলতে হয় এবং প্রত্যেকেই বলে যে আমরা নির্দোষ, আমরা চিরকাল দেখে এসেছি আমরা নির্দোষ। এখন এটা হচ্ছে নিয়ম, এইটাই নিয়ম। এই নিয়মটা যদি না করা হয় তাহলে ইনকমপ্লিট থাকে, যার জন্য সুজয়বাবু সুজয় পদ্ম যখন নাকি অসুস্থ ছিল নানা রকম ফেকড়া দেখছিলাম এবং পরবর্তীকালে আমরা দেখলাম ভার্চুয়ালি যেটা করা হলো। এখন আপনাদের একটু বলে রাখি, এবার আপনাদের বলে থাকি যে
আজকে সুজয় ভদ্র প্রথম যখন অ্যারেস্ট হয়েছিল, আপনার মধ্যে মনে আছে, প্রথম অ্যারেস্ট হয়েছিল কে? অ্যারেস্ট হয়েছিল 30/5/2023, প্রথম অ্যারেস্ট হয়। সেইখানে কিন্তু ওই কাকু লিপস অ্যান্ড বাউন্সের ক্ষেত্রে যখন বলা হয়েছিল, আমি সে কোট আনকোটটা কথা বলি, আমার সাহেব অন্যতম কর্তা, তাকে কেউ ছুতেও পারবে না, তদন্ত আমার কাছেই থেমে থাকবে, এই কথাটা কিন্তু বলেছিল। দর্শক আপনারা যারা শুনছেন মনে আছে বোধহয় আপনাদের। এবার আপনাকে বলি যে এই যে চার্জশিট এবং এই যে চার্জ ফ্রেমের ডিফারেন্সটা কি। আমরা যারা ইনভেস্টিগেশন অফিসার, আমরা মোটামুটি আমি যেটা লিখেছি যে চার্জশিট ডিউরিং ইনভেস্টিগেশন এইটাই লেখা হয়, তার মধ্যে সবকিছু আছে দেখেন। ডিউরিং ইনভেস্টিগেশন এ প্রাইমা ফেসি চার্জ আন্ডার সেকশন সাচ এন্ড সাচ হ্যাজ বিন ওয়েল এস্টাবলিশড এগেনস্ট দ্য অ্যাকিউজ পারসন অ্যাজ নোটেড, কলাম নাম্বার থাকে, একটা কলাম নাম্বার দেওয়া হয়, সব নাম দেওয়া হয়। অ্যাজ সাচ I do hereby, মানে এটা আইও বলে, I do hereby submit charge sheet number such and date এত against accused number such and such above noted accused person son of অমুক থাকে, ভিলেজ থাকে, ডিস্ট্রিক্ট থাকে, to stand their trial in the open court of law. There are sufficient proof. আপনি দর্শকবৃন্দ ভালো করে শুনে নিন, ইংরেজিটা কি আছে এইটাই কিন্তু দেবে। ডিউরিং মানে কি, দেয়ার আর সাফিসিয়েন্ট প্রুফ, PROOFs, proofs and evidences in this case. The witness will prove, PROVE, the witness will prove the case during trial. কেন আজকে কথা বলছি জানেন? প্রাইমা ফেসি শব্দের অর্থটা হচ্ছে যে প্রাথমিকভাবে, মানে প্রথম দৃষ্টিতে বা প্রারম্ভিকভাবে আমরা প্রমাণ পেয়েছি, প্রারম্ভিকভাবে। আপনি জানবেন এটা, এটা কিন্তু পরবর্তীকালে চেঞ্জও হতে পারে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রাইমা ফেসি চার্জ, আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 31/12/2024 মধ্যে সমস্ত চার্জশিট দিতে হবে, ইনস্পাইট অফ দিস 6 দিন সময় লেগে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যাদেরকে জানি, দেখুন তদন্ত কিভাবে চলছে, কারা তদন্ত করেছে না করেছে সেটা আমরা তো সিডিও দেখতে পাচ্ছি না, কি স্টেটমেন্ট দিচ্ছে সেটাও দেখতে পাচ্ছি না। আজকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কি আছে, আজকে আমরা যে সায়েন্টিফিক এক্সপার্ট অপিনিয়ন কি আছে, এগুলো আমরা দেখতেও পাচ্ছি না। আমরা পেপার দেখছি, পেপার দেখে, টিভি দেখে, নানা রকম যা সমীক্ষাগুলো থাকে সেগুলো থেকে আমরা বক্তব্য রাখি। একটা জিনিস শুধু আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, লিপস অ্যান্ড বাউন্সের নামে, কোম্পানির নামে চার্জ গঠন হলেও শুধু কালীঘাটের কাকু ছাড়া আর কেউ গ্রেফতার নয় কেন? কার্যত আমি দেখছিলাম আজকেই আনন্দবাজার পত্রিকায় দেখা গেছে কালীঘাট আমতলার বাড়ি আর জমির দিকে নজর। আমি বলছি কার্যত এই রকম কেন হবে? আমি বলছি আপনার বাড়ির মালিক মানে আপনি গ্রেফতার নয়, কিন্তু আপনার যিনি কাজ করে বাড়ির কাজের লোক সে গ্রেফতার হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? আপনি যদি আজকে অল ইন্ডিয়া রেডিও সকালবেলা সংবাদটা পড়েন, দেখবেন যে এই 26 তারিখে যে প্রজাতন্ত্র দিবস আসছে, কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই এর ভালো তদন্ত করার জন্য প্রায় 30 জনের বেশি আজকে অ্যাওয়ার্ড পেতে চলেছে। সে রাষ্ট্রপতি আজকে তাদেরকে অ্যাওয়ার্ড দেবে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে সত্যি তো এই প্রশ্নটা তো আজকে সাধারণ মানুষের মধ্যে আসছে যে লিপস অ্যান্ড বাউন্সের নাকি আজকে আনন্দ, একটা পেপার আপনি যে বললেন, আমি সেটা দেখলাম যে যে ওতে লেখা আছে যে কালীঘাটের এবং আমতলা বিভিন্ন জায়গায় নজর হয়েছে, অনেক নাই কনফেস, হ্যাঁ, এবং কনফেস্টিগেটেড করেছে। এখন তো প্রশ্ন সাধারণ মানুষের যে আজকে এইটা কেন হচ্ছে, আজকে যেটা যে লিপস অ্যান্ড বাউন্সের যে মালিক, যে আজকে ডাইরেক্টর বা যারা আজকে অন্যান্য যারা কর্ণধার রয়েছে তাদের এগেনস্টে কি হলো, তা এখন সেটা ইডি ভালো করে বলতে পারবে। ইডি তদন্ত করেছে বা কেন্দ্রীয় সংস্থা তদন্ত করতে পেরেছে, তদন্ততে কি দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে এইটাই তো আজকে প্রশ্ন। আজকে আমি মনে করি যে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি যে একজন ইডি অফিসারের যে পাওয়ার সিজ করে দিয়েছিল, এবং শুধু তাই নয়, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি মিস্টার অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে ইডি এবং মানিক বন্দ্যোপাধ্যায় কি দুজনের মধ্যে একটা মেল সাদর রয়েছে, আমার কাছে লেখা রয়েছে এখন। হ্যাঁ, এটা উনি বলেছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কথাটা একদম ঠিক বলেছিলেন যে মানিক গঙ্গোপাধ্যায় এবং ইডি অফিসারদের সাথে কি একটা খুব সুন্দর লিয়াজও তৈরি হয়ে গেছে, এবং এটা একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন। সে কবে বলেছিল? এমনকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যাওয়ার পরও সাংসদ থাকাকালীনও তিনি বলছেন যে সিবিআই অফিসারদের সমস্ত সম্পত্তি চেক করা দরকার। একদম 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 ঠিক, আমার মনে আছে যে এটা আমি ভুলে গেছিলাম। উনি বলেছিলেন যে ইডি এবং কেন্দ্রীয় সংস্থা যে তদন্ত করছে, আমি বদ্ধ হব যে আগামী দিনে তাদের কত সম্পত্তি সমস্ত আজকে সেগুলো নিয়ে আজকে তদন্ত করার জন্য। বলেছিলেন উনি, কেন বলেছিলেন? কারণ উনি কিন্তু সমস্ত যে পেপারগুলো দেওয়া হয়েছিল
সেগুলো সমস্ত স্ক্রুটিনাইজ করেছেন। এবং আমি বলছি আবার যে অনেকে অনেকে গালিগালাজ করছে, যুগান্তরকারী আজকে নিদর্শন উনি করে রেখেছেন, কিন্তু পরবর্তীকালে অন্যান্য জাস্টিস সাহেবরা আজকে 52 জন টোটাল, আর 6 জন এগেস্টে, টোটাল 58 জন এগেস্টে। এখন এটা তো আপনি রাস্তায় হাঁটুন না, রাস্তায় হাঁটলে সব মুচকি হাসছে। মুচকি হাসছে কি বলুন তো? মুচকি হাসছে হচ্ছে গিয়ে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন, বলবে যে ওই দিল্লির সাথে একটা যোগসাযোগ নাকি হয়ে গেছে। কিন্তু দেখুন, বিচারক যারা বিচার করে তারা কিন্তু কাগজপত্রের উপরে ওই ওই হইচই করে, মিছিল করে, এইসব করে কিন্তু বিচারক বিচার করে না। বিচার করে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, সাক্ষীর উপর ভিত্তি করে। স্যার, একটা জিনিসই আপনাকে একটা কথা বলতে চাই, এই ইডি সিবিআই এর উপর আপনি প্রশ্ন উঠাচ্ছেন, খোদ লিপস অ্যান্ড বাউন্স এর যিনি সিইও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও বলছেন এই সিবিআই ইডি 10 বছরে কি করেছে, কি এদের রেজাল্ট, তিনি নিজেই প্রশ্ন তুলছেন। আমি বলছি তদন্তকে এইভাবে আটকে রাখা এবং তাদেরই বিরুদ্ধে সুর চড়ানো, বলছি ইডি সিবিআই কি এই প্রেস বাইট গুলো ওদের কাছে পৌঁছায়? দেখুন, আমি আরজিকর ইস্যুতে কিন্তু আপনি তীব্র মতবিরোধ, আমি তীব্রভাবে প্রতিবাদ করেছি। যেভাবে নাকি তদন্ত করেছে, যেভাবে নাকি আজকে আমাদের প্রমাণ করেছে যে আজকে সিভিক পুলিশ ছাড়া কেউ নেই, এবং কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট আজকে আপনি লিখে নিন, আমি বলে দিচ্ছি আপনাকে যে ফাঁসি হবে তো বলেছে সিভিক পুলিশের, আপনি দেখে নিন কি হয়, হাস্যাস্পদ হবে। এবার আমি আপনাকে বলি, প্রশ্ন হচ্ছে যে মেয়েটা, আপনার শুধু প্রশ্ন নয়, প্রশ্ন সাধারণ মানুষের, যে আজকে দিনের পর দিন এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আপনাকে জানতে হবে যে কেন্দ্রীয় সংস্থা যখন আসে ফ্লাইটে আসে, কিন্তু তারা হোটেলে থাকে, ভালো খাবার খায়, কোটি কোটি টাকার কেন্দ্রীয় সংস্থার পিছনে আজকে সরকার আজকে খরচ করছে। কিন্তু সেই খরচাটা কেন করছে? যে সত্য তদন্তের মাধ্যমে যদি নির্দেশ হয়, দ্যাট 21% শুড বি অ্যাকুইটেড, হ্যারাসমেন্ট হবে না। কিন্তু যদি সত্য হয়, তাহলে কিন্তু সত্য জিনিসটা নির্ণয় করার দায়িত্ব তাদের, এবং তার জন্য আধুনিক প্রযুক্তি আছে। আমি বলছি এতজনের নাম, এই কালীঘাটের বাড়ি, আমতলার জমি, আমি বলি এত কিছু না বলে আমরা তো সত্যটা জানতে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লিপস অ্যান্ড বাউন্স কতটা যুক্ত, কে কে যুক্ত, কে কে ব্যক্তি আছে, আমরা তো এইগুলোই জানতে চাই। কিন্তু কি আড়ালে আবডালে কি অঙ্ক কাজ করছে? আমি বলছি স্যার, আপনি পুলিশ কর্তা হিসেবে কাজ করেছেন, কিন্তু এই সিবিআই ইডি অফিসাররা যে অপদার্থতার প্রমাণ দিচ্ছে, এগুলো কি সত্যি এটা মানা? খুব না, সত্যি দেখুন, আমি তদন্তকারী অফিসার কিভাবে তদন্ত করছে, এবং আপনাকে জানতে হবে যে হাইকোর্টের আজকে কিন্তু নজরদারির বিরুদ্ধে এই কেসটা চলছে, মনিটরিং এর জন্য আজকে এই কাজটা চলছে। কিন্তু তা সত্ত্বেও আজকে যেভাবে নাকি তদন্তটা হয়েছে, তদন্তার প্রসিডিউর হয়েছে, যেভাবে আজকে কাকুকে যেভাবে নাকি রিল্যাক্স দেওয়া হয়েছে, আমি বলবো